মা হয়ে আমি আমার সন্তানের সাথে আজকে একটা খারাপ কাজ করেছি। মেয়েটার মুখটা দেখলে আমার খুব রাগের মাথায় কিছু ভুল আমাদেরকে সারা জীবন আফসোস করতে হয়। তাই আমি মাথা ঠান্ডা করে যদি এই কাজটা করতাম, কখনোই আমার সন্তানের সাথে খারাপটা হতো না। মেয়েটা যখন আমার মুখের দিকে তাকিয়ে কান্না করছিল, তখন আমার খুবই কষ্ট হচ্ছিল। খালি মনে হচ্ছিল কেন যে এই ভুলটা করলাম। আর আজকে রোদ উঠলো, তাই সকালবেলা কোনো কাজ না করেই সবার আগে কাপড়গুলো বের করে দিলাম। আর এই রোদ দেখলে না খুবই ভালো লাগে। একটু আছে, তবু কিন্তু অনেক ঠান্ডা লাগছে। এই কয়েকদিন অনেক কুয়াশা ছিল, বাইরে কোনো কিছু দেখা যাচ্ছিল না। আমার ছাদের ফুল গাছে দেখো কত ফুল ফুটেছে, এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। সকালে আলু সেদ্ধ ভাত রান্না করেছে, আমি এখন ভাত বেড়ে নিলাম দৃশাকে খাইয়ে দেওয়ার জন্য, তারপর আমি খাবো। আমি একটু শীত কাতুরে, শীত দেখলে আমার ভয় লাগে, আবার এমনটাও নয় যে গরমটাও আমার পছন্দ। গরম দেখলেও বিরক্ত লাগে। যারা গরিব তারা কিন্তু কখনোই বলে না আমি গরিব, কারণ গরিবদের যতটুকুই থাকবে না কেন ততটুকু নিয়েই কিন্তু তারা সন্তুষ্ট থাকে। আমি তো নিঃস্ব মানুষ, আমার কাছে কিছুই নেই, তবুও আমি কারো কাছে বলি না যে আমার কাছে কিছু নেই, কারণ আমি জানি আমি কিছু চাইলেই কখনোই পাবো না। আমাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্য জিনিস থেকে আফসোস করে লাভ নেই, আবার লোভ করে লাভ নেই। মানুষ আছে যাদের সবকিছু থাকার পরও তবু তাদের মন ভরে না, তবু তারা ভাবতে থাকে যে আমার কেন। কিন্তু ভগবান আমাদেরকে যতটুকু দেয় ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা দরকার, বেশি লোভ করা ভালো না। সব জিনিস অগোছালো হয়ে আছে, তাই আজকে একটু সময় বের করলাম এগুলো গুছিয়ে রাখার জন্য। আমার মেয়ে একটু করে পড়াশোনা করবে আর সুকেজের ভিতরে বইগুলো ঢুকিয়ে রাখবে। সবগুলো জিনিস অগোছালো হয়ে আছে, এইগুলো গুছিয়ে রাখতে আমার অনেক টাইম লাগবে। তার উপর আবার স্নান করে রান্না করতে হবে। কয়েকদিন থেকে স্কুল না যাওয়াতে স্কুল ব্যাগটা অনেক নোংরা হয়েছে, তাই ব্যাগটা সবার আগে সার্ফে ভিজিয়ে রাখলাম, তারপর তাড়াহুড়ো করে সুকেজটা গুছিয়ে রাখবো। স্নান করার আগে ভাত বসিয়ে দিলাম, এইদিকে আমার ভাত রান্না হবে আর আমি ব্যাগটা ধুয়ে স্নান করবো, না হলে আমার পরে দেরি হয়ে যাবে। তুমি এতগুলো কাপড় ফেলে কি করছো? আরে কাজ করছি, আজকে আমাদের দুজনকে কাজ করতে হবে, বুঝেছো? কি না খেয়ে চলে আসছি। কি অবস্থা করেছে, সব কাপড় ফেলে দিয়ে এগুলো নাকি গুছিয়ে রাখবে। কেন কেন তুমি কেন বল, আগে জিজ্ঞেস করলাম, তুমি বললে করো, কি করে করো। ঠিক আছে, তাড়াতাড়ি করো। আমার মেয়েটা হতে পারে ছোট, কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর কাজ করে দেখি আমার মনটা খুশিতে ভরে যায়। জানে মাকে আজকে রান্না করতে হবে, তাই মা বাকি কাজগুলো করতে পারবে না, তাই দেখো আমাকে কত হেল্প করছে। আমি কিন্তু ওকে কাপড় গুছিয়ে রাখার কথা বলিনি। কাপড়গুলো অগোছালো হয়ে আছে, তাই দেখে দৃশ্যা আমাকে বললো মা আমি কাপড়গুলো গুছিয়ে রাখি। আমি দৃশ্যাকে বারণ করলাম তুমি পারবে না, কিন্তু ওর যখন ইচ্ছে হয় তখন ও কারো কথাই শোনে না, নিজের থেকে কাপড়গুলো গুছিয়ে রাখছে। প্রথমে তো আমি ভেবেছিলাম এইসব কাজ করতে পারবে না, পরে আমি এসে দেখি সত্যি অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে। দুদিন পর দৃশ্যা স্কুলে যাবে, তাই আমাকে আগেই বলেছিল মা আমার ব্যাগটা ধুয়ে রাখবে, কিন্তু আমার তো মনেই থাকে না। আজকে ভাবি কালকে ভাবি ধোয়াই হচ্ছে না। আজকে সুকেশ পরিষ্কার করতে গিয়ে আমার ব্যাগটা চোখে পড়লো, তাই এখন আমি ধুয়ে দিলাম। সকালের একটু ভাত ছিল, ভাতগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি ভাতগুলো গরম ভাতের সঙ্গে দিয়ে মার পাশিয়ে নিলাম। আর এখন ঠান্ডার দিন গরম গরম ভাত খেতেই ভালো লাগে। আজকে হচ্ছে শনিবার, তাই বাড়িতে কোনো মাছ মাংস রান্না হবে না, আজকে হবে শুধু নিরামিষ রান্না। আজকে রান্না হবে মুগ ডাল আর বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপি বাড়িতে ছিল না, বাবা বাজার থেকে এনে দিল, তাই এখন ব্যাগ থেকে সবজিগুলো বের করে নিয়ে গিয়েছে। তাই দেখো কত ধোয়া উঠছে। আমার মেয়ে তো ধোয়ার জন্য ভিডিও করে দিতে পারছে না। আমার জীবনে কিন্তু একটার পর একটা বিপদ চলে আসছে, বুঝতে পারছি না কোনটা করলে ঠিক হবে কোনটা করলে ভুল হবে। কত যে ভগবানের কাছে অগ্নি পরীক্ষা দিতে হবে। উপর থেকে আমি অনেক হাসি, কিন্তু ভিতর থেকে না আমার অনেক কষ্ট হয় আর অনেক টেনশন হয়। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, দুঃখের পর নাকি সুখ আসে, কিন্তু আমার জীবনে তো সারা জীবন দুঃখ আছে, সুখের দেখা তো আমি পাচ্ছি না। প্রতিদিন নতুন নতুন করে বিপদ আসে, একটা বিপদ থেকে উদ্ধার হইতো আরেকটা বিপদ ঠিক চলেই আসে। কয়েকটা বাসন ছিল, আমি ভেবেছিলাম স্নান করার আগে এগুলো ধুয়ে দিব, কিন্তু দৃশার ইচ্ছে বাসনগুলো ধুবে। আমাকে বলছে মা আমি বাসনগুলো ধুয়ে রাখি, আমি বারণ করলাম কিন্তু ও শুনবে না, মাছতেও পারছে না। আর আমি ওকে দেখে হাসি বলে অনেকটা রেগে যাচ্ছে। দৃশা যদি কাজ করে তখন যদি আমি ভিডিও করি তাহলে দৃশা খুব রেগে যায়, কারণ ওর ভাবে সবাই ওকে দেখে হাসবে, তাই ও ভিডিও করতে দেয় না কাজ করার সময়। বাসনগুলো মেজে এমনি রেখেছে, ঠিক করে রাখতে পারিনি, তাই আমি বাসনগুলো ঠিক করে রাখলাম, তাহলে জলটা ঝরে যাবে। প্রসাদগুলো এনেছে, তখন কাজ করবে বলে প্রসাদগুলো খাইনি। আমাকে বলেছে মা তুমি ঢেকে রাখো, আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর খাবো, কিন্তু ও ভুলে গিয়েছিল। ঠিক করে রাখতে গিয়ে দেখলাম কিছু একটা ঢাকা আছে, তারপর আমার মনে পড়লো সকালে তো মেয়ে প্রসাদ এনেছিল, তারপর প্রসাদগুলো নিয়ে দৃশাকে বললাম তুমি কাজ পরে করো, আগে প্রসাদগুলো খেয়ে নাও। আমাকে একটু প্রসাদ খাইয়ে দিল। দৃশ্যারও খিদে পেয়েছে, বেচারি আজকে অনেক কাজ করলো। তার জন্য যদি আমাকে কোনো কিছু খাইয়ে দিতে চায়, আমি যদি না খাই তখন ও খুব রেগে যায় আর কষ্ট পায়। আমাকে বলে মা আমি তো তোমার হাতে খাই, তুমি কেন আমার হাতে খেতে চাও না। খাইয়ে দিল, তারপর আমাকে বলছে মা আর একটু প্রসাদ খাইয়ে দিই। আমার মেয়ে কিন্তু আমাকে খুবই ভালোবাসে, শুধু আমার মেয়ে না, প্রত্যেকটা বাবা মা যেমন সন্তানকে ভালোবাসে, সন্তানও কিন্তু বাবা মাকে ঠিক ততটাই ভালোবাসে। তারপর স্নান করে এসে আবার আমি রান্না করতে বসলাম। ডাল তো হয়ে গেল, আর আমি আগেই বাঁধাকপিটা কেটে রেখেছি। সয়াবিনের তরকারি রান্না করতে চেয়েছিলাম, কিন্তু বাবা তো সয়াবিনের তরকারি খেতে চায় না, তাই বাঁধাকপির সবজি রান্না করলাম। নিরামিষে কিন্তু একটা তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, 2-3 রকমের তরকারি রান্না হলেই তবে কিন্তু নিরামিষ খাওয়াটা অনেকটা শান্তি হয়। মাছ মাংস থেকে কিন্তু নিরামিষ দিয়েই খেতে ভালো লাগে। আমার একটা বাজে স্বভাব কি বলতো, আমি যেদিন রান্না করব সেদিন আমি ঠিক করে খেতে পারি না। কিন্তু আমি মোটামুটি ভালোই রান্না করি, তারপরেও না কাজ করতে করতে আমার খাওয়ার রুচিটাই থাকে না। যেদিন রান্না করবে সেদিন আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা।
মা যেমনই রান্না করুক না কেন মায়ের হাতে রান্নার মতো কখনোই আমাদের রান্না হবে না। যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন আমার খুব ইচ্ছে হতো মায়ের হাতে রান্না খাওয়ার জন্য, আর নিজের হাতে রান্না খেতে ভালোই লাগতো। এখন আমি ভাবি মায়েরও তো বয়স বাড়ছে, মায়েদেরও তো ইচ্ছে করে মেয়ের হাতে রান্না খাওয়ার, তাই আমি মাঝে মধ্যেই রান্না করি। জন্ম দেওয়া মা বাবার জন্যই কিন্তু আমরা কিছু করি না, আর শ্বশুর শাশুড়ির জন্য অনেক কিছু করি, তবু কিন্তু শ্বশুর শাশুড়ি আমাদের নামে ঠিক বদনাম করবে, আর মা বাবা কখনোই বলবে না যে আমার মেয়ে কোনো কাজ করে না। বাড়িতে এসে যদি আমরা কাজ নাও করি তবু কিন্তু মা কখনোই বলবে না তুই কাজ কর। হ্যাঁ, টুকটাক কাজ সব মেয়েরাই করে, কিন্তু শ্বশুর বাড়িতে আমরা যতটা কাজ করি বাবার বাড়িতে এসে কিন্তু কোনো কাজই করতে চাই না। হাঁড়িটাতে মা সকালবেলা ভাত রান্না করেছিল, এত কালি বসে যায়, ঠিক করে উঠতেই চায় না, যত ভালো করেই মাজো না কেন তবু কালি ঠিক বড় উঠবেই না। কালি তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু এই ছোট্ট হাঁড়িটার কালি এমন ভাবে বসে যায় যতই ভালো করে মাজো না কেন কোথাও না কোথাও কালি তো ঠিক লেগেই থাকে। রান্না করার পর আমি একটু গরম জল বসিয়ে দিলাম, ঠান্ডার দিনে তো সবসময় গরম জল খেতেই হয়, আর রান্না করার জায়গাটা এখনো পরিষ্কার করা হয়নি। উঠোনটা দেখো আমার মেয়ে এত নোংরা করে রেখেছে, প্রথমে তো রান্না করার জায়গাটা পরিষ্কার করে নিলাম, তারপর দেখো উঠোনটা, আবার উঠোনটার মধ্যে ফুলগুলো ফেলে রেখেছে। ফুলগুলো না ভগবানকে দেওয়া হয়েছে, ঝাড়ু দিয়ে ফেলাটাও উচিত না, কিন্তু কি করা যাবে, একটা একটা করে যদি ফুলগুলো তুলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। বেলা অনেকটা হয়েছে, মেয়েটা এখনো খাবার খায়নি, সব কাজ করার পর তারপর মেয়েকে খাইয়ে দিতে হবে। যতই ভাবি না কেন একটু তাড়াহুড়ো করে কাজ করবো, কিন্তু তার উপর এখন এত ঠান্ডা লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, যদিও বা ঘুম ভেঙে যায় তাহলে এত ঠান্ডা লাগে যে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আমার মেয়ে যদি সকালবেলা উঠতে চাও তবু ওকে বলি তুই এখন উঠবি না, আর একটু ঘুমিয়ে যা, কারণ ও যদি ঘুমিয়ে থাকে তাহলে আমারও একটু ঘুমিয়ে থাকা হবে। আর মেয়ে যদি কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠেছে তো আমাকে এসে বারবার ডাকবে, আর আমার ঘুমিয়ে থাকা হবে না, তাই ওকে আমি সকালবেলা উঠতেই দিই না। বাড়ির এখন আমার সব কাজ কমপ্লিট, মেয়ের জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি, মেয়ে তো আবার নিজের হাতে খাবেও না, আমাকে খাইয়ে দিতে হবে। এনে দেওয়ার পর দেখো মুখটা কেমন করেছে, ও ভাবছে ওকে আমি নিজের হাতে খাওয়ার কথা বলেছি, তারপর আমাকে বলছে আমি কি নিজের হাতে খাবো, আমি বললাম না আমি খাইয়ে দিচ্ছি তুমি একটু দাঁড়াও। কাজ করতে শিখেছে কিন্তু এখনো নিজের হাতে খেতে পারে না, ওর নাকি নিজের হাতে খেতে ভালোই লাগে না, আমার হাতে খাবার খেলে ওর পেট ভরে যায়। খাওয়া দাওয়া শেষ করার পর আমি ঘরে এসে দেখি আমার মেয়ে কত সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রেখেছে, আমার তো দেখেই খুব ভালো লাগছে। তারপর এদিকে দেখি কাপড়টা সেদিন ধুয়ে দিয়েছি কিন্তু এখনো গুছিয়ে রাখা হয়নি, আর মা যদি এভাবে কাপড়টা পরে থাকা দেখে তাহলে খুবই রেগে যাবে। কাপড়টা ভালো করে ভাঁজ করে নিয়ে সুকেজের ভিতরে গুছিয়ে রাখলাম। আমার একটা বাজে স্বভাব কি বলতো, আমি নতুন জিনিসের যত্ন বেশি করি না, আমার পুরনো জিনিসটার প্রতি মায়া বেশি থাকে। পুরনো জিনিসটা যদি খারাপও থাকে তবু ওই জিনিসটার প্রতি কেন জানি একটা মায়া পড়ে যায়, এই জন্য কিন্তু মা আমাকে মাঝে মধ্যে অনেক বকা দেয়। আর এখন কিন্তু সন্ধে হয়েছে, মেয়ে আমার আবদার করছে ম্যাগি খাবে। এখানে আমি একটা ভুল করেছি, মেয়েকে বলেছি তোমাকে এখন ম্যাগি খেতে হবে না, আমি কালকে তোমাকে ম্যাগি বানিয়ে দেবো, কিন্তু ওই মেয়ের দিশা এত জেদ করছিল আমার কোনো কথাই শুনছিল না, তখন আমার এত রাগ উঠলো দিশার হাত থেকে ম্যাগির প্যাকেটটা কেড়ে নিতে গিয়ে মেয়েটার হাতটা অনেকটা কেটে গিয়েছে, কিন্তু তৃষা আমাকে তখনও কিছু বলেনি, আর আমি বুঝতে পেরেছি আমার হাতের নখটা ওর হাতে ঠিক শুধু আমার মুখের দিকে তাকাচ্ছিল আর কাঁদছিল, কিন্তু কিচ্ছু বলেনি মেয়েটা। আমাকে না শুধু কাউকেই বলেনি যে আমার মা আমার হাত কেটে দিয়েছে। তোমরাই দেখো এখনো হাতের দিকে তাকাচ্ছে আর কাঁদছে, আমার খুব কষ্ট হচ্ছে ওর মুখটা দেখে। এই জন্য তো বললাম রাগের মাথায় কিছু কাজ করলে পরে আমাদেরকে অনেকটা আফসোস করতে হয়, এখন দেখো আমার অনেকটা কষ্ট হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু রাত অনেক হয়েছে, আর সব তোমরা জানো এখন সবাই ঘুমিয়েও পড়েছে, তো আজকের ব্লগটা এখানেই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।